মনির খান এক আল্লাহ প্রদত্ত কণ্ঠ, আল্লাহ প্রদত্ত শিল্পী আর কি। মনির তো বড় শিল্পী হবেই, তা নিয়ে কোনো কথাই নাই, কিন্তু এই বড় শিল্পী হওয়ার পেছনে যে আমার একটা সংযুক্ত আমি ছিলাম আর কি, এটাই আমার জন্য একটা বড় পাওয়া আর কি। রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, হে যুবক। আমি যখন একটা মেয়ের গান করছি, তৎকালীন সময়ে না মেয়েদের গান বাজারজাত করা মুশকিল ছিল, তো সুতরাং এমন কিছু নাটক, এমন কিছু চটক থাকতে হবে গানের মধ্যে। তখন খুঁজতাম আমরা যে কিভাবে করে এই মেয়েটাকে আমরা একটু মানুষের কানে পৌঁছাতে পারি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিখ্যাত একজন মুখ লিটন খন্দকার স্যার। তার সাথে আমাদের সাথে কথা বলবো। শুভ জন্মদিন স্যার, আজকে আপনার জন্মদিন। ধন্যবাদ। তো জন্মদিনে আপনি কেমন ফিল করেন, অনুভূতি কেমন আপনার? জন্মদিনের অনুভূতি তো ছোটবেলায়ও যেমন ছিল, বড়বেলায়ও তেমন। এখন একটু উচ্ছ্বাস কম, কিন্তু ভেতরে ভেতরে অনুভূতিটা সেই রকম। জীবনে এতগুলো পথ পার করেছেন মিউজিক ইন্ডাস্ট্রিতে, আপনার ভালো লাগার পছন্দের কাজ কোনটি নিজের কাজের মধ্যে? পছন্দের কাজের মধ্যে গান রচনা, গান লেখা, গান সুর করা, নতুন নতুন শিল্পীদের তুলে নিয়ে এসে মানুষের কাছে পরিচিত করে দেওয়া, এটাই আমার কাছে মনে হয়েছে একটা বড় কাজ আমার। এরপরেও কোন গানটা বেশি মনে হয়েছে যে এটা আমার খুব ভালো লাগার একটি? আমার ভালো লাগার একটি গান যে মা তুমি আমার আগে যেও না মনে, এই গানটি আমি লিখেও খুব খুশি হয়েছি, এবং বাংলাদেশ রাষ্ট্র আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে এই গানটির জন্য। আপনার বেশ রোমান্টিক কিছু গান আমরা শুনেছি, আপনি কি গানের পাশাপাশি বাস্তব জীবনেও ঠিক এইরকমই রোমান্টিক এবং শ্রুতিমধুর? সে সম্পর্কে যদি একটু বলতেন। বাস্তব জীবন মানে আসলে আমরা যারা গান লিখি তারা একটু ভাবুক হই, আমাদের একটা ভাবের সংসার থাকে আর কি, আমরা ভাবের মধ্যেই থাকি। তো ভাবের মধ্যে আমরা রোমান্টিক গান লিখতে গেলে রোমান্টিক তো হতেই হয়, আবার দুঃখের গান লিখতে হলে পরে দুঃখের সাগরে আমাদের বাঁচতে হয়। এইভাবেই হচ্ছে আর কি। আপনার পছন্দের রং কি? পছন্দের রং অবশ্যই নীল রং। নীল রং। জীবনে কতবার এবং শেষ কবে সহধর্মিণীকে শখ করে রান্না করে খাইয়েছেন? আমি এই ব্যাপারে খুবই কম। আমার জীবনে আমি 2 বার, যখন তিনি অসুস্থ থাকলেন তখন আমি তাকে খিচুড়ি রান্না করে খাইয়েছিলাম। আচ্ছা স্যার, আমাদের যে জুলাই বিপ্লবটা, গণঅভ্যুত্থানটা হলো, গণঅভ্যুত্থানের আগে এবং পরে মিউজিক ইন্ডাস্ট্রির কিছু পরিবর্তন কি, আংশিক কোনো পরিবর্তন কি আপনি বুঝতে পারছেন যেটা কাজের ক্ষেত্রে পজিটিভ কিংবা নেগেটিভ হতে পারে? আসলে গানের আপন গতিতে চলে, প্রতিবন্ধকতা সবসময়ই ছিল, ওই স্বাধীনতার আগের থেকে ছিল, এখনো আছে, থাকবে। কিন্তু আমরা যারা গানের মানুষ, আমরা এগুলো প্রতিকূলতাকে আসলে পরোয়া করি না। আমরা আমাদের সংসারে থাকি, আমাদের গানের অক্সিজেনের মধ্যেই থাকি, ওখানেই বাঁচি, আমরা গান তৈরি করতেই থাকি, আমাদের খুব একটা অসুবিধার সৃষ্টি করে। তবে এই নতুন প্রজন্মের যে তারুণ্যের যে আন্দোলন বা পট পরিবর্তন, সেটা আমার মনে হয়েছে যে অনেক কিছু আমাদের জন্য সহায় হয়েছে। আপনার নতুনদের জন্য আগামী দিনে যেই কোনো হচ্ছে আপনার কোনো পরামর্শ থাকলে আপনি কি বলতে পারেন যে নতুনদের জন্য তো সবসময় কাজ করেছি রে ভাই। নতুনদের জন্য পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে শর্টকাটে বড় হওয়া যায় না, আসলে স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে বড় হতে হয়। অর্থাৎ শিখে বড় হতে হবে, জেনে বড় হতে হবে, প্র্যাকটিক্যাল ভাবে চেষ্টা করে বড় হতে হবে। ওই শর্টকাট উপায় বড় হওয়া যাবে না। তাই যদি গানের মানসিকতা থাকে তাহলে গানের শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজের কাজের বাইরে কার কাজটা ভালো লাগে ইন্ডাস্ট্রিতে? নিজের কাজের বাইরে তো কত মানুষ আছেন, যেমন আলাউদ্দিনের গান ভালো লাগতো, আলম খান সাহেবের গান ভালো লাগতো, উনি আমার ওস্তাদ। তারপরে আহমেদ ইমতিয়াজ বুলবুল, এনাদের গান আমার ভীষণ ভালো লাগতো। স্যার হচ্ছে আপনার রিসেন্ট কোন কাজটা আমরা দর্শকের জন্য দেখতে, মানে আপনার দর্শকের জন্য উপহার বেশ কিছু গান বানাচ্ছি মনির খানের জন্য, বেশ কিছু গান বানাচ্ছি মনির খান, এগুলো সামনে হয়তো পাওয়া যাবে। আচ্ছা
কণ্ঠশিল্পী মনির খানের সঙ্গে আপনার অনেকগুলো কাজ। অনেকগুলো কাজ, তো সেখান থেকে তার সম্পর্কে আপনি যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। মনির খান এক আল্লাহ প্রদত্ত কণ্ঠ, আল্লাহ প্রদত্ত শিল্পী আর কি। মনির তো বড় শিল্পী হবেই তা নিয়ে কোনো কথাই নাই, কিন্তু এই বড় শিল্পী হওয়ার পেছনে যে আমার একটা সংযুক্ত আমি ছিলাম আর কি, এটাই আমার জন্য একটা বড় অনেক পাওয়ার বড় কিছু। স্যার, আপনার যে রং চটা জিন্সের প্যান্ট পরা, এই গানটি লেখার সময় আপনি ঠিক কোন কনসেপ্টটা মাথায় এসেছিল, বা এই গানের স্মৃতিচারণ করতে গেলে আপনার কোন জিনিসটা মাথায় আসে? আমার মাথায় ছিল যে আমি যখন একটা মেয়ের গান করছি, তৎকালীন সময়ে না মেয়েদের গান বাজারজাত করা মুশকিল ছিল, তো সুতরাং এমন কিছু নাটক, এমন কিছু চটক থাকতে হবে গানের মধ্যে। তখন খুঁজতাম আমরা যে কিভাবে করে এই মেয়েটাকে আমরা একটা মানুষের কানে পৌঁছতে পারি। তো তখন জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল যে সুরঞ্জনা যেও না গো যুবকের সাথে। তো এই যে যুবক কথাটা সেই সময় আমার ওই বয়সে খুবই ভালো লেগেছিল। তো চিন্তা করলাম এই যুবক দিয়ে আমি কিছু করতে পারি কিনা। তো সেই যুবককে নিয়েই আমরা হে যুবক বানিয়েছিলাম। স্যার, গুনগুন করে কি একটু আবার স্মৃতিচারণ করা যায় দর্শকদের জন্য? রংচাটা জিন্সের রং প্যান্ট পরা, চটা জিন্স কিংবা আপনার পছন্দের কোনো কিছু। রংচাটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, হে যুবক। অনেক ধন্যবাদ স্যার, জন্মদিনে অনেক শুভকামনা আপনার জন্য। আপনি দীর্ঘজীবী হন, বাংলাদেশ আপনাকে নিয়ে আরো মুখ উজ্জ্বল করে পথ চলুন। দোয়া করবেন আপনারা। ফেজদা পিপলের জন্য আমার অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ।